এখন কথা হচ্ছে, তোমরা এসএসসিতে যে ফিজিক্স পড়ছো, সেই ফিজিক্সের ডাবল মিলে এখানে ইন্টারমিডিয়েটের একটা পত্র। ইন্টারমিডিয়েটে কিন্তু ফিজিক্সের দুইটা ভাগ আছে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। ফার্স্ট পেপার যে বইটা আছে, ওইটা তোমাদের এসএসসির বইয়ের ডাবল, দুইটা মিলে একটা বই। তার মানে ধরাই যেতে পারে যে তোমাদের এসএসসিতে তোমরা যে ফিজিক্স বই পড়ছো, সেই বইয়ের মতো যদি 4টা বই পড়ো তাহলে ইন্টারমিডিয়েটের বই কাভার হবে। বুঝছো? তার মানে পড়াটা অনেক বেশি। এসএসসি এবং ইন্টারমিডিয়েটের ভিতরে পার্থক্য কিন্তু এটা। এসএসসিতে যে এফোর্টটা দিছো তার থেকে 3-4 গুণ এফোর্ট এখানে বেশি দিতে হবে। বুঝছো? অধ্যায় অনেক বেশি। ফার্স্ট পেপারে অধ্যায় আছে 10টা, সেকেন্ড পেপারে অধ্যায় আছে 12টা। তার মানে দেখো 22টা চ্যাপ্টার, শুধুমাত্র ফিজিক্সেই 22টা চ্যাপ্টার। এরকম কেমিস্ট্রিতে 10টা চ্যাপ্টার আছে। শুনে মনে হতে পারে যে এত কম চ্যাপ্টার, একটা চ্যাপ্টার করতেই 2 মাস 2.5 মাস লাগে। বুঝছো? ইভেন এক অর্গানিক কেমিস্ট্রি করতেই 4 মাসের মতো সময় লাগে, 4 মাস 4.5 মাসের মতো সময় লাগে শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রি করতে। বুঝছো? এই জন্য 10টা চ্যাপ্টার শুনে খুশি হওয়ার কোনো কিছু নাই। অনেক বড় অধ্যায়, এক একটা অনেক বড় অধ্যায়। ফিজিক্স দেখো, ফিজিক্স পড়ার একটা নিয়ম আছে। যেহেতু একটা সাবজেক্ট শুরু করতেছো, অবশ্যই নিয়ম জানা থাকা লাগবে। ইন্টারমিডিয়েটের তোমরা হচ্ছে যখন এইচএসসি পরীক্ষা দিবা, রাজশাহী বোর্ডের কথা বলি একটু। রাজশাহী বোর্ডের ইন্টারমিডিয়েট ফিজিক্স কোশ্চেন খুবই স্ট্যান্ডার্ড হয়, খুবই স্ট্যান্ডার্ড। বুঝছো? মানে এমন হবে না যে তুমি প্রিপারেশন নিয়ে গেলা, আস্তে আস্তে পরীক্ষা দিয়ে চলে আসলা, এমন কখনোই হবে না। একটু প্যারায় তুমি পড়বাই, যত ভালো প্রিপারেশনই থাকো। বুঝছো? মানে এমন হয় না যে ধরো ফিজিক্সে 200-তে 200 পাওয়া খুব মুশকিল। দেখো, আমি আমার কথা শেয়ার করি। আমি ইন্টারমিডিয়েট ফিজিক্সে 200-তে 200 পাইছিলাম। 200-তে 200, এটা কিন্তু খুবই টাফ। সিকিউয়ে 50-এ 50 তুলতে হয়, এমসিকিউ 25-এ 25 তুলতে হয়। একটা পেপারে মানলাম, অন্য আরেকটা পেপারেও কিন্তু সেম কাজ। 200-তে 200 তোলা খুবই কঠিন। দেখো, 200-তে 200 পাওয়ার কিছু টেকনিক বলি। ফার্স্ট টেকনিক হচ্ছে, অধ্যায়গুলো তোমাকে যেভাবে পড়ানো হবে সেইভাবে সিকোয়েন্সিয়াল তোমার খাতায় থাকতে হবে। পরীক্ষার আগে এমন যেন না হয় ছোটাছুটি শুরু, এটা পারতেছি না, ওইটা, ওই নোটটা কই, এই নোটটা কই, এরকম হইলে পরীক্ষা খারাপ হবে। বুঝছো? মানে ধরো ডিপেন্ড করে, অনেক কিছু ডিপেন্ড করে জাস্ট রিভিশনের উপরে। এক্সামের আগে রিভিশন যত ভালো হবে, ফিজিক্স তোমার প্রিপারেশন তত ভালো হবে। এটা হচ্ছে 200 পাওয়ার টেকনিক, অন্য কোনো টেকনিক নাই। তার মানে রিভিশন, এখন তুমি ধরো ভালো করতে চাচ্ছ, রিভিশন তোমার ভালো করার জন্য অবশ্যই যখন তোমাকে টিচার পড়াবে, স্যার পড়াবে, প্রতিদিনের পরও অন্তত 20 মিনিট 30 মিনিট করে দেখাই লাগবে। যদি তুমি গ্যাপ রাখো যে না স্যার পড়াচ্ছে, আমি একটু পরে পড়বো নি, সমস্যা নেই, 2-3টা লেকচার যাক, তারপরে সব কিছু মাথার উপর দিয়ে যাবে। ইন্টারমিডিয়েট খুব খারাপ জিনিস। এই যে এখন ভেক্টর পড়তেছো, 2 মাস ধরা, 2 মাস 2.5 মাস ধরা, দেখবা যে জাস্ট হয়তো 2 মাস অত লাগবে না, 1.5 মাস এর মতো হয়তো ভেক্টর লাগবে। এই ভেক্টর 1.5 মাস করার পরে তুমি যখন অন্য একটা অধ্যায় শুরু করবা, মনে হবে যে ভেক্টর কি করছিলাম, এরকম মনে হবে, সব ভুলে যাবা আস্তে আস্তে। যা পড়বা দেখবা যে আগের জিনিস কিছু কিছু ভুলে যাবা, নতুন জিনিস যেহেতু পড়তেছো অনেক কিছু মাথার ভিতরে ঢুকবে, আগের জিনিস কিছু কিছু ভুলে যাবা। যদি নোট ভালোভাবে করা থাকে, যা করাচ্ছে এটা ভালোভাবে করা থাকে, জাস্ট বের করলেই সব কিছু জাস্ট ইমেজ যেটা আছে ফ্ল্যাশব্যাকে ভাসবে, সব কিছু মাথার ভিতরে ভাসবে যে ভাই এটা এইভাবে বলছিল, তখন ওই বিষয়গুলো তাড়াতাড়ি শেষ করতে পারবা। আর যার নোট ক্লিয়ার নাই, ধরো নোট বানানো নাই, সে অনেক বড় বিপদে পড়বে। বুঝছো? এটা হলো বিষয়। আচ্ছা, তাহলে তোমাদের আজকে ফিজিক্সের আমাদের প্রথম চ্যাপ্টার, ফার্স্ট পেপারের প্রথম চ্যাপ্টার হচ্ছে ভেক্টর। ভেক্টরকে বলা হয় মানে ফিজিক্স প্রকাশের একটা নিয়ম। বুঝছো? এই পদার্থবিদ্যা সকল অধ্যায়ের প্রকাশের জন্য আমাদের ভেক্টর লাগবে। ভেক্টর ছাড়া কোনো অধ্যায় তুমি পারবে না।
ধরেই নেওয়া যেতে পারে। এটা একটা বেসিক চ্যাপ্টার। ভেক্টরের জ্ঞান যার যত ভালো, অন্য অধ্যায়গুলো খুব সহজ হয়ে যাবে। দুইটা অধ্যায় এরকম আছে, একটা হলো ভেক্টর আর একটা হলো নিউটনিয়ান মেকানিক্স। এই দুইটা অধ্যায় যে যত ভালো পারবে, ফিজিক্স তার কাছে তেমন কিছু না। অন্য অধ্যায়গুলো পড়া লাগবে, বাট সহজ লাগবে। আছে না, সিকোয়েন্সিয়াল, কো রিলেশন আছে। আর যদি এখানে গ্যাপ থাকে, অন্য অধ্যায়গুলো পড়তে যায় সমস্যা হবে, খুবই সমস্যা হবে। এই জন্য এটা রিকোয়েস্ট করতেছি যে ভেক্টর চ্যাপ্টারটা অন্তত বেশ ভালোভাবে শেষ করতে হবে তোমাদের, বুঝছো? আমি পড়াবো, তোমাদেরও এফোর্ট দিতে হবে, এই হলো বিষয়। তো নাও আমরা শুরু করে দিব ভেক্টর। অধ্যায়ের নাম হচ্ছে ভেক্টর। এখন আসো, তার আগে আমাদের রাশি সম্পর্কে ধারণা থাকতে হবে। রাশিটা কি? হ্যাঁ, এটা তোমরা 9-10-এই পড়ছো। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, পরিমাপযোগ্য সকল বস্তুকেই কি বলা হয়? রাশি বলা হচ্ছে। এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সকল কিছুই কি? রাশি। তাহলে লিখে নাও এটা, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই রাশি। এক্সাম্পল দেখো, এই যে কলম, এই কলমের কি লেন্থ আছে না, দৈর্ঘ্য আছে না? এই যে এতটুকু দৈর্ঘ্য, এটাকে আমি পরিমাপ করতে পারলাম, তার মানে এই দৈর্ঘ্যটা কি একটা রাশি। আবার এই রুমের টেম্পারেচার কত, এটাকে আমি পরিমাপ করতে পারবো না? পারবো, তার মানে তাপমাত্রা, এটাও একটা রাশি। ধরো এই যে ডাস্টার, এই ডাস্টারের তিনটা পরিমাপ্য বিষয় আছে। একটা হলো দেখো দৈর্ঘ্য, একটা হলো প্রস্থ, আর একটা হলো উচ্চতা। তার মানে এই তিনটাই কি রাশির ভিতরে পড়ে। আচ্ছা, আবার ধরো তুমি হচ্ছে তোমার মেস থেকে এখানে আসছো, তার মানে কতটুকু দূরত্ব তুমি অতিক্রম করছো, এটাকে পরিমাপ করা যাবে কিনা? অবশ্যই যাবে। তাহলে সেটা কি একটা রাশি। তার মানে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সকল কিছুই রাশি। এক্সাম্পল, দূরত্ব, তাপমাত্রা, ভর, দৈর্ঘ্য, এসব কিছুই কি রাশি। এখন আসো, এই রাশিকে আমরা দুই ভাগে ভাগ করতেছি, দুই ভাগে ভাগ করতেছি। একটা হলো সদিক রাশি বা ভেক্টর রাশি, আর আরেকটা হলো অদিক রাশি বা স্কেলার রাশি। তাহলে লেখো, অদিক রাশি, অদিক রাশি বা স্কেলার রাশি, স্কেলার রাশি। আর আরেকটাকে বলতেছি সদিক রাশি বা ভেক্টর রাশি, সদিক রাশি বা ভেক্টর রাশি। দেখো, নামের ভিতরেই সবকিছু আছে। অদিক, অদিক মানে কি? দিক নাই। সদিক মানে কি? দিক আছে। তার মানে অদিক রাশি হচ্ছে সেই রাশি যেই রাশিকে ডিফাইন করার জন্য, অর্থাৎ সংজ্ঞায়িত করার জন্য মান এর প্রয়োজন আছে, বাট দিকের কোনো প্রয়োজন নাই। যেই রাশির শুধুমাত্র মান আছে, কোনো দিক নাই, তাকে কি বলা হচ্ছে? অদিক রাশি বা স্কেলার রাশি। যেই রাশির মান এবং দিক উভয়ই আছে, তাকে কি বলা হচ্ছে? সদিক রাশি বা ভেক্টর রাশি। তাহলে এটা আমরা একটু লিখে নিব। দেখো, অদিক রাশি, অদিক রাশি, এগুলো তোলা থাক। যে রাশির মান এবং দিক উভয়ই আছে, যে রাশির মান ও দিক, ও আচ্ছা,
অদিক রাশি, অদিক রাশির কি দিক আছে? তাহলে যে রাশির মান আছে শুধু দিক নাই, যে রাশির শুধু মান আছে কোনো দিক নাই তাকে অদিক রাশি বলে, অদিক রাশি বলে, তাকে অদিক রাশি বলে। এটার কয়েকটা উদাহরণ দাও তো দেখি পারো কিনা। শুধুমাত্র মান আছে অদিক রাশি, তাই না? তার মানে শুধুমাত্র মান আছে দিক নাই, এইরকম কিছু রাশি। হ্যাঁ দেখো, ভর বললাম আমি 5 কেজি ভর, এই ডাস্টারের ভর বললাম আমি 50 গ্রাম, এর মান আছে। আমি বলছি যে 50 গ্রাম কোন দিকে, ডান দিকে, বাম দিকে, উপরের দিকে, নিচের দিকে, এটা কি বলা লাগে? বলা লাগে না। তাপমাত্রা, এই ঘরের তাপমাত্রা ধরে নিলাম 37 ডিগ্রি সেলসিয়াস বা ধরলাম 30 ডিগ্রি সেলসিয়াস। তো 30 ডিগ্রি সেলসিয়াস সেটা উত্তর দিকে না দক্ষিণ দিকে না বাম দিকে না ডান দিকে, এটা কি বলতে হয়? বলতে হয় না। তার মানে এটা কি জাস্ট মান দ্বারাই প্রকাশ করা গেল, তার মানে এটা কি হবে? স্কেলার রাশি। উচ্চতা, উচ্চতার কথা বললাম যে ধরলাম সাপোজ এই যে আমাদের সেলিং দেখতেছো, এই সেলিং এর উচ্চতা ধরলাম এখান থেকে ধরো 10 ফিট, তাহলে সেটা কি আমাদের বলতে হলো কোন দিকে বা হচ্ছে এর ডিরেকশনটা কি বলতে হলো, দিক কি বলতে হলো না। তার মানে আমরা এটার এক্সাম্পল হিসেবে দিতে পারি দৈর্ঘ্য, দূরত্ব, দ্রুতি, ভর, সময়, তাপমাত্রা, এইগুলা দেখো সবগুলাই অদিক রাশি বা সরণ হলো ভেক্টর রাশি। দেখো দূরত্ব বলছি আমি, দূরত্ব কি হবে? স্কেলার রাশি। কোন দিকে বলা নাই, সরণ হলো নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব, সেটা হচ্ছে সরণ, দিক বলে দিতে হয় এখানে, এটা কি হবে? ভেক্টর রাশি। আচ্ছা এখন আসো সদিক রাশি বা ভেক্টর রাশি। সদিক রাশি বা ভেক্টর রাশি। যে রাশির মান এবং দিক উভয়ই আছে, তাহলে যে রাশির মান এবং দিক উভয়ই আছে, উভয়ই আছে তাকে সদিক রাশি বা ভেক্টর রাশি বলে। সদিক রাশি বা ভেক্টর রাশি বলে। এক্সাম্পল দেখো, এক্সাম্পলে আমরা সরণ বলতে পারি। সরণ হলো নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব, তার মানে এখানে দিক বলে দিতে হয়। ধরো আমি বললাম 5 কিলোমিটার, 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করব আমি, এটা বললাম, তাহলে এটা হলো দূরত্ব, এটা হলো স্কেলার রাশি। আর যদি আমি বলি উত্তরের দিকে 5 কিলোমিটার আমি দূরত্ব অতিক্রম করব, তখন এটা কি হয়ে যাবে? ভেক্টর রাশি। কারণ দেখো এখানে মানের সাথে দিকও বলে দিছি আমি, উত্তর দিক এইটা বলে দিছি, তাহলে এটা কি হবে? ভেক্টর রাশি হবে, তাই না? আবার দেখো বললাম আমি 5 মিটার পার সেকেন্ড দ্রুতিতে আমি অতিক্রম করব, বা 5 মিটার পার সেকেন্ড এটা হচ্ছে এই ভেলোসিটি নিয়ে আমি অতিক্রম করব, এটা বললাম আমি। তাহলে কোন দিকে সেটা কি আমি বলে দিছি? না, জাস্ট মানটা বলে দিছি, তার মানে এটা হচ্ছে স্কেলার। যদি বলি 5 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে আমি অতিক্রম করব, তাহলে সেটা কি হয়ে যাবে? ভেক্টর রাশি, কারণ আমি দিকও বলে দিছি, বুঝছো? তার মানে সরণ, বেগ, ওজন, প্রাবল্য, সান্দ্র বল, টর্ক, পৃষ্ঠটান, পৃষ্ঠটান, ভরবেগ, ভরবেগ, মোটামুটি এগুলাই আমাদের কি? ভেক্টর রাশি। হ্যাঁ বলতেছি,
ত্বরণ, এই সবগুলো হলো ভেক্টর রাশি। এখন দেখো প্রশ্ন আসতেছে ওজন কিভাবে ভেক্টর রাশি হয়। দেখো ওজন ডাব্লু সমান সমান আমরা কি জানি, এম জি জানি না। আচ্ছা ধরলাম, ধরো সাপোজ এইটা একটা গাছ, তো এই গাছের উপরে একটা ফল ধরছে, আপেল ধরছে, ধরে নিলাম আপেল ধরছে। তো এই আপেলের ওজনটা কত হবে, এই আপেলের যে ভর তার সাথে আমরা জি গুণ দিলে অর্থাৎ অভিকর্ষ ত্বরণ গুণ দিলেই কি এর মান পাবো না আমি। ধরলাম এই আপেলের ভর হলো 5 গ্রাম, 5 গ্রাম বললাম, 5 গ্রাম, তাহলে এর ওজন কত হবে 5 গ্রাম ইন্টু 9.8 কেজি করতে হবে, তারপরে 9.8 দ্বারা আমরা গুণ করে দিব, তাইলে এটা কি হলো আমাদের ওজনের মানটা বের হইলো, তাই না। এখন কথা হচ্ছে এই আপেলটা কোন দিকে পড়বে, উপরের দিকে না নিচের দিকে, উপর থেকে নিচের দিকে, অলওয়েজ কিন্তু উপর থেকে নিচের দিকেই পড়বে। এমন কি কখনো দেখছো আপেল উপরের দিকে পড়তেছে, এটা কি কখনো হয় আপেল উপরের দিকে পড়তেছে, এমন কি হয় কখনো, আপেল অলওয়েজ নিচের দিকে পড়ে। কারণ কি দেখো এই ডাব্লু সমান সমান এম জি বলছি না, এই জি হলো অভিকর্ষ ত্বরণ, যেটা কিনা সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে, পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। তার মানে এটাকে একটা নির্দিষ্ট দিক বলা হয়ে গেল না, যে যে কোনো বস্তু এর ওজন কোন দিকে কাজ করবে, পৃথিবীর কেন্দ্রের দিকে, তাহলে এটা নির্দিষ্ট দিক হয়ে গেল না। ওজন এটার মান আছে বুঝলাম, আমরা মান ডাব্লু সমান সমান এম জি মানটা বের করে নিতে পারি। কাজ করবে কোন দিকে ওজন, অলওয়েজ পৃথিবীর কেন্দ্রের দিকে, তাহলে দিকটা নির্দিষ্ট হয়ে গেল না। তার মানে কি দিকও আছে মানও আছে, অতএব এটা কি হবে ভেক্টর রাশি। বুঝছো, আর কোনো সমস্যা থাকার কথা না কিন্তু। সান্দ্র বল, সান্দ্র বল হচ্ছে ভিসকোসিভ ফোর্স, এটা তোমাদের এখন না জানলে হবে। সান্দ্র বল বা ভিসকোসিভ ফোর্স হচ্ছে ধরো পানির ভিতরে যেই বলটা কাজ করে, তরল মাধ্যমে যে বলটা কাজ করে সেটাকে বলা হয় সান্দ্র বল বা ভিসকোসিভ ফোর্স। ধরো ফোর্স বা বল আমরা কোন মাধ্যমে ব্যবহার করি, জড় মাধ্যমে না। আমি এই দেয়ালে বল দিলাম, 5 নিউটন বল দিলাম, তাহলে আমরা এটাকে বলতেছি 5 নিউটন বল আমি দেয়ালে প্রয়োগ করলাম। এই 5 নিউটন বল তুমি যখন তরলে দিবা তখন এটাকে বলা হয় সান্দ্র বল বা ভিসকোসিভ ফোর্স। বুঝছো, টর্ক হলো মোমেন্ট অফ ফোর্স, রোটেটিং ফোর্স বা টর্ক। এটা তোমাদের এখন না জানলে হবে, তো সামনে আসতেছে, সামনে বুঝছো। জাস্ট এই উদাহরণগুলো আমাদের মুখস্থ রাখা লাগবে। কিভাবে কোশ্চেন আসে, কোশ্চেন আসবে নিচের কোনটি ভেক্টর রাশি। এক্সাম্পল থাকবে সরণ, সময়, ভর, তাপমাত্রা। কি হবে সরণ, এইভাবে আমাদের কোশ্চেন আসে। তার মানে এইগুলো আমাদের মুখস্থ রাখা লাগবে, বুঝছো। তো এটা একটা ছন্দ দিয়ে মনে রাখা যায়, এই ভেক্টর রাশি যেটা আছে এটা একটা ছন্দ দিয়ে মনে রাখা যায়। এই ছন্দটা তুমি মনে রাখবা, অন্য সবগুলো তোমার ইয়ে করলেও হবে। জাস্ট ভেক্টর রাশি বাদ দিয়ে যেগুলো থাকবে সেগুলো সবগুলোই কি স্কেলার রাশি, তাই না। এটা এইভাবে মনে রাখতে পারবা। এই ছন্দটা দিয়ে মনে রাখতে পারবা। ভবে সকল তরুণেরই টক দই প্রিয়, ভতে ভরবেগ, ভতে বেগ, সকলতে সান্দ্র বল, তরুণতেই তরণ, টর্ক, দইতে না, দইতে দৈর্ঘ্য বাট স্পেসিফিক দৈর্ঘ্য, এটাকে বলা হয় চৌম্বক দৈর্ঘ্য। চৌম্বক দৈর্ঘ্য, দেখো এখানে ভুল হয়ে যাবে। এটা ধরো একাডেমিকে সাধারণত অনেকেই ভুল করে থাকে। দৈর্ঘ্য কিন্তু স্কেলার রাশি, তোমাকে কি দিবে জানো, এটা কিন্তু দিবে না, তোমাকে দিবে চৌম্বক দৈর্ঘ্য কি রাশি।
বা দিবে এইভাবে, নিচের কোনটি ভেক্টর রাশি, এভাবে দিয়ে দিবে তোমাকে দৈর্ঘ্য, দিবে এইভাবে দূরত্ব, দ্রুতি, ভর আর চৌম্বক দৈর্ঘ্য। তুমি তো কনফিউজ হয়ে যাবা যে সবগুলোই তো স্কেলার রাশি, বাট চৌম্বক দৈর্ঘ্য কিন্তু ভেক্টর রাশি। দৈর্ঘ্য হলো স্কেলার রাশি, বাট চৌম্বক দৈর্ঘ্য হলো ভেক্টর রাশি। বুঝছো? তাহলে দইতে আসতেছে আমাদের চৌম্বক দৈর্ঘ্য, বিশেষ ধরনের দৈর্ঘ্য যাকে বলা হচ্ছে চৌম্বক দৈর্ঘ্য। প্রিয়, প্রিয়তে প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, যে কোনো প্রাবল্য, প্রাবল্য মনে রাখলেই হবে, যে কোনো প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, চৌম্বক প্রাবল্য, সব প্রাবল্যই কি হবে? ভেক্টর রাশি। এই কয়েকটা মনে রাখবা, বাকি সবগুলা স্কেলার রাশি। তাহলে এটা কি সহজ না? জাস্ট এই কয়েকটা ভেক্টর রাশি হিসেবে মনে রাখবা, বাকি সবগুলা স্কেলার রাশি। হ্যাঁ, এই কয়েকটাই শুধু মনে রাখবা, অন্য সবগুলা কি হবে? স্কেলার রাশি। প্রাবল্য, এই যে দেখো প্রিয়তে প্রাবল্য লিখলাম, আরেকটা লিখে নিবা প্রাবল্য এবং পৃষ্ঠটান, এইটা একটু লিখে নিবা, পৃষ্ঠটান। প্রিয়তে প্রাবল্য এবং পৃষ্ঠটান। ফিজিক্সের জন্য না আলাদা খাতা বানায় নিবা, বুঝছো? মোটা খাতা বানায় নিবা, যত মোটা পাওয়া যায়, বুঝছো? কারণ একটা খাতার ভিতরে থাকলে তোমার অনেক উপকার হবে। যত মোটা পাওয়া যায় একটা খাতা বানিয়ে নিবা। ফার্স্ট পেপারের জন্য একটা বানিয়ে নিবা, সেকেন্ড পেপার, এখন তো সেকেন্ড পেপার শুরু হবে না, একটা খাতা হইলেই চলবে। তাহলে আবার একটু রিক্যাপ করি। রাশি আমাদের কয় প্রকার? দুই প্রকার, ভেক্টর রাশি, স্কেলার রাশি। শুধু মান আছে স্কেলার রাশি, মান এবং দিক উভয়ে আছে ভেক্টর রাশি। এখন ভেক্টর রাশি হিসেবে আমরা কয়েকটা রাশিকে মনে রাখবো, বাদ বাকি সবগুলাই কি হবে? স্কেলার রাশি। ভেক্টর রাশি হিসেবে আমরা একটা ছন্দ মনে রাখতে পারি, ভবে সকল তরুণেরই টক দই প্রিয়। তাহলে ভবেতে ভরবেগ এবং বেগ, সকলতে সান্দ্র বল, তরুণেরইতে ত্বরণ, টর্ক, টকতে কি বলতেছি? টর্ক। দইতে চৌম্বক দৈর্ঘ্য, প্রিয়তে প্রাবল্য এবং পৃষ্ঠটান। বাকি সবগুলাই কি হবে? স্কেলার রাশি। এখান থেকে আমাদের এমসিকিউ বেশি আসে। এখন টাইটেল দাও ভেক্টর রাশির প্রকাশ। ভেক্টর রাশির প্রকাশ। টাইটেল দাও ভেক্টর রাশির প্রকাশ। ভেক্টর রাশির প্রকাশ, এই ভেক্টর রাশিকে দুই উপায়ে প্রকাশ করা যায়। একটা হলো জ্যামিতিক উপায়ে, জ্যামিতিক উপায়ে, আর আরেকটি হলো অক্ষরের মাধ্যমে। জ্যামিতিক উপায়ে এবং অক্ষরের মাধ্যমে। বুঝাচ্ছি, এগুলো আমি বুঝাচ্ছি। দেখো জ্যামিতিক উপায়ে কিভাবে প্রকাশ করা হয়। ভেক্টর রাশির আমি কি বলছিলাম? মান এবং দিক উভয়ই আছে। তো ধরো আমি এখানে একটা রেখা আঁকাইলাম, তাহলে আমি এই যে রেখা আঁকাইলাম এখান থেকে এই পর্যন্ত, এটা কি এর মান নির্দেশ করতেছে না? অবশ্যই মান আছে। এই রেখার কি অবশ্যই একটা দৈর্ঘ্য আছে না? লেন্থ আছে তো, তাই না? তার মানে এই লেন্থটা এর দৈর্ঘ্য নির্দেশ করতেছে। এখন এই দৈর্ঘ্যটা কোন দিকে, এটা কি ফিক্স করা আছে? এর কোনো দিক নাই, জাস্ট মানটা বোঝা যাবে যে এই রেখাটা এতটুকু, এটা দ্বারা বোঝা যাবে এর মান, বাট দিক তো ফিক্স করা নাই। যদি আমি এটাকে এইভাবে প্রকাশ করি তাহলে এটা একটা দিক নির্দেশ করে না? যে
ধরো এটা হলো ও, এটা হলো বি, তখন কি নির্দেশ করবে? হ্যাঁ, যে এর স্টার্টিং পয়েন্ট হলো ও, এন্ডিং পয়েন্ট হলো বি, অর্থাৎ এই রেখাটা শুরু হয়েছে ও থেকে, শেষ হয়েছে বি তে গিয়ে। তাহলে কি এটা একটা দিক নির্দেশ করা হয়ে গেল না? তার মানে এর মান হবে ওবি এবং দিক হবে ও থেকে বি। তাহলে ভেক্টর যেখান থেকে শুরু হয়, যেখান থেকে শুরু হয় এটাকে আমরা বলি পাদবিন্দু। পাদবিন্দু, দেখো এখান থেকে শুরু হয়েছে না ভেক্টরটা, ও থেকে শুরু হয়েছে, তার মানে এটা হলো পাদবিন্দু, বা এটাকে আমরা বলি টেইল, লেজ। বুঝছো? দেখো এইটা একটা যদি ভেক্টর হয়, এটাকে আমরা বলবো লেজ, আর এটাকে বলবো আমরা মাথা। এটা হলো লেজ আর এটা হলো মাথা। যেখানে গিয়ে শেষ হবে সেটা হলো মাথা, আর যেখান থেকে শুরু হবে সেটা কি হবে? লেজ হবে। মাথা উপরে থাকে না লেজ উপরে থাকে? মাথা উপরে থাকে না, তার মানে শেষ হয় কোথায় গিয়ে? মাথায় গিয়ে। মাথায় গিয়ে শেষ হবে। আচ্ছা, তাহলে এটা হলো পাদবিন্দু, এটা হবে শীর্ষবিন্দু। তাহলে এটাকে যদি আমরা বলি টেইল, এটাকে বলবো আমরা হেড। এটাকে বলবো আমরা হেড। হ্যাঁ, এটাই হলো জ্যামিতিক উপায়। এটাই হলো জ্যামিতিক উপায়। আচ্ছা, এখন দেখো এইটা আমি একটা রেখা আঁকাইছি, যদি আমি আরেকটা রেখায় এমন আঁকাই, তাহলে দেখো তো বোঝাই যাচ্ছে এই রেখাটার লেন্থ যতটুকু, এই রেখাটার লেন্থ কি ততটুকু? ছোট না? ছোট। তার মানে বোঝা যাচ্ছে এই ভেক্টরের মান থেকে এই ভেক্টরের মান অবশ্যই কি হবে? কম হবে, তাই না? দিক একই দিকে, দেখো এ যেদিকে যাচ্ছে এও সেই দিকেই যাচ্ছে, বাট মান কি হবে? কম হবে। বুঝছো? এই হলো বিষয়। এখন আসো অক্ষরের মাধ্যমে, অক্ষরের মাধ্যমে আমরা ভেক্টরকে কিভাবে প্রকাশ করব। এটার ভিতরে আমরা কয়েকভাবে প্রকাশ করতে পারি। প্রথম হচ্ছে অক্ষরের উপরে তীর চিহ্ন দিয়ে। অক্ষরের উপরে তীর চিহ্ন দিয়ে। অক্ষরের উপরে তীর চিহ্ন দিয়ে, যেমন এক্সাম্পল, অক্ষরের উপরে তীর চিহ্ন দ্বারা কিভাবে প্রকাশ করব? ধরো এই যে আমি ও থেকে বি পর্যন্ত গেছি, একটা ভেক্টর নির্দেশ করতেছে না? তো আমি এটাকে ধরে নিলাম এটা হলো এ ভেক্টর, এটাকে হলো এ ভেক্টর। ও থেকে বি তে গিয়ে শেষ হয়েছে যে ভেক্টরটা, এটাকে আমি বলে নিলাম এ ভেক্টর। এখন আমি প্রকাশ করব কেমনে? এর উপরে একটা তীর চিহ্ন দিতে হবে। হ্যাঁ, ওবির উপরে তীর চিহ্ন দিলেও হবে। বুঝছো? এই যে দেখো ও থেকে বি পর্যন্ত গেছে, যদি আমি ওবির উপরে তীর চিহ্ন দেই তাও কিন্তু হবে। এটা দ্বারা বোঝানো হয় ও থেকে শুরু হয়েছে বি তে গিয়ে শেষ হয়েছে। বুঝছো? হ্যাঁ, তাহলে বিও দিতে হতো। বুঝছো? তাহলে এক্সাম্পল, এ এর উপরে তীর চিহ্ন। এখন আসো, সাপোজ একটা ভেক্টর নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, এটা একটা ভেক্টর ধরে নিলাম। এখন সাপোজ আমি এটাকে বি দ্বারা প্রকাশ করতেছি, তাহলে তীর চিহ্নের মাধ্যমে এটাকে কিভাবে প্রকাশ করব? এটাকে এইভাবে দিব? তা কিন্তু দেওয়া যাবে না। বুঝছো? তীর চিহ্ন অলওয়েজ এই রকমই হবে। বুঝছো? এমন হবে না যে এই ভেক্টরটা সোজা এই জন্য তীর চিহ্নটা বাম থেকে ডান দিকে হবে, আবার এই ভেক্টরটা উপরের দিকে যাচ্ছে তার মানে তীর চিহ্ন আবার উপরের দিকে হবে, এমন কিন্তু না। এটা হলো ভেক্টরের প্রকাশ, সবসময় তীর চিহ্ন এমনই হবে। বুঝছো? তাহলে অক্ষরের উপরে তীর চিহ্ন দিয়ে, দেন আসো অক্ষরের উপরে রেখা চিহ্ন দিয়ে। অক্ষরের উপরে রেখা চিহ্ন দিয়ে, রেখা চিহ্ন দিয়ে। এক্সাম্পল,
আমি এইটাকে দেখো তো এ ভেক্টর দ্বারা প্রকাশ করছিলাম, ওইটা একটা ভেক্টর এ ভেক্টর। তো এর উপরে তীর চিহ্ন দিয়েও প্রকাশ করা যায়, আবার তুমি যদি এর উপরে জাস্ট এইভাবে বার দাও এটাও নির্দেশ করে এটা এ ভেক্টর, বুঝছো? তীর চিহ্ন দিলেও হয়, আবার বার চিহ্ন দিলেও হয়। আমরা কোনটা ব্যবহার করব? অলওয়েজ তীর চিহ্নটা ব্যবহার করব। আমরা যখন ব্যবহার করব তীর চিহ্নটা ব্যবহার করব, বুঝছো? ভুল হবে না, মানে এটা প্রকাশ করার নিয়ম, কেউ করতে পারে, বাট আমাদের ইন্টারমিডিয়েটের বইয়ে এবং আমরা যখন ব্যবহার করব তখন কি ব্যবহার করব? তীর চিহ্ন ব্যবহার করব, বুঝছো? তাহলে অক্ষরের উপরে রেখা চিহ্ন দিয়ে, তারপরে লেখো অক্ষরের নিচে রেখা চিহ্ন দিয়ে, অক্ষরের নিচে রেখা চিহ্ন দিয়ে। তো ধরে নিলাম ওইটা ছিল এ ভেক্টর। তো এ ভেক্টরকে আমরা এর উপরে তীর চিহ্ন দিয়েও প্রকাশ করতে পারি, এর উপরে রেখা চিহ্ন দিয়েও প্রকাশ করতে পারি, আবার চাইলে এর নিচে রেখা চিহ্ন দিয়েও প্রকাশ করতে পারি। এই তিনটা দ্বারাই ভেক্টরকে এ ভেক্টরকে প্রকাশ করা যাবে। এখন আসো আরেকটা আছে এখানে, অক্ষরকে মোটা দাগে লিখে। 4 নাম্বার, অক্ষরকে মোটা দাগে বা বোল্ড দাগে, বা এটাকে কি বলা হয়? বোল্ড, বোল্ড করে লিখে। তো এইটাকে আমরা ব্যবহার করতে পারবো, এটা কিন্তু আমাদের ব্যবহার করা যাবে না। কেন? বোল্ড করে লেখা মানে কি, ধরো এ, এটাকে তুমি বোল্ড করবা, এভাবে এভাবে বোল্ড করবা এ কে। তো এটা কি পরীক্ষার খাতায় করা যাবে? পরীক্ষার খাতায় তো করা যাবে না, তাই না? আমরা ব্যবহার করব এর উপরে তীর চিহ্ন। তো বোল্ড করে কেউ চাইলে করতে পারে, সেটা তার বিষয়। ধরো এইভাবে এ লিখলো, দেন বোল্ড করলো, বুঝছো? করতেই পারে। এখন আসো, তার মানে ভেক্টরের প্রকাশ তো আমরা বুঝছি, ভেক্টরকে 4 উপায়ে প্রকাশ করা যায়। একটা হলো তীর চিহ্ন দিয়ে, ভেক্টরের মাথার উপরে তীর চিহ্ন দিয়ে, একটা হলো উপরে রেখা চিহ্ন দিয়ে, নিচে রেখা চিহ্ন দিয়ে, এবং বোল্ড অক্ষরে লিখে। তো বোল্ড অক্ষরে তো আমরা পরীক্ষার খাতায় লিখতে পারবো না, এজন্য আমরা কি ব্যবহার করব? তীর চিহ্ন দ্বারা ভেক্টরকে প্রকাশ করব। আচ্ছা, এরপরে আমরা কয়েকটা রাশি নিয়ে আলোচনা করব। দেখো, এই যে আমরা দূরত্ব এবং সরণ নিয়ে আলোচনা করলাম, টাইটেল দাও দূরত্ব ও সরণ। দূরত্ব ও সরণ, এটার ভিতরের কিছু পার্থক্য আমরা দেখব। দূরত্ব ও সরণ, লেখো দূরত্ব হলো বস্তুর অবস্থানের পরিবর্তন, বস্তুর যে কোনো দিকে অবস্থানের পরিবর্তন, যে কোনো দিকে। দূরত্ব হলো বস্তুর যে কোনো দিকে অবস্থানের পরিবর্তন। দূরত্বই তো আমি সংজ্ঞা দিচ্ছি, তাই না? তাহলে দূরত্ব হলো বস্তুর যে কোনো দিকে অতিক্রান্ত পথ, এটাও লিখতে পারো অতিক্রান্ত পথ বা অবস্থানের পরিবর্তন। অবস্থানের পরিবর্তন, তাহলে দূরত্ব হলো বস্তুর যে কোনো দিকে অতিক্রান্ত পথ বা অবস্থানের পরিবর্তন। যেমন ধরো এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। তো এ বিন্দু থেকে বি বিন্দুতে বিভিন্নভাবেই যাওয়া যেতে পারে। আমি এইভাবেও যেতে পারবো, এইভাবেও যেতে পারবো, এইভাবে ঘুরে 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 এইভাবেও যেতে পারবো। তাহলে দেখো তো,
এ থেকে বি বিন্দুতে আমি বিভিন্নভাবে যাইতে পারতেছি না, এইগুলো সবগুলো দূরত্বই হলো, মানে এইগুলো সবগুলো অতিক্রান্ত পথই হলো দূরত্ব। এই যে আমি এই পথে গেছি, তার জন্য আমি যে অতিক্রান্ত পথ সেটার মান আলাদা পাবো অবশ্যই। আবার আমি এইভাবে এইভাবে গেছি, এটার জন্য অতিক্রান্ত পথ আলাদা পাবো। এইভাবে এইভাবে গেছি, তার জন্য অতিক্রান্ত পথ আলাদা পাবো। এগুলো সবগুলোই কি হবে? দূরত্ব। এখন সাপোজ আমি এই বিন্দু থেকে সোজা সরল রৈখিক পথে বি বিন্দুতে গেছি, এ বিন্দু থেকে সোজা সরল রৈখিক পথে আমি বি বিন্দুতে গেছি। তাহলে দেখো তো, এ থেকে বি বিন্দুতে ঠিক আছে আমি দূরত্ব অতিক্রম করছি, বাট একটা নির্দিষ্ট দিকে সোজা দিকে অতিক্রম করছি না, সরল রৈখিক দূরত্ব বা সোজা দিকে আমি দূরত্ব অতিক্রম করছি না। তাহলে এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে সরণ। কারণ দেখো, এ থেকে বি তে আমি একটা নির্দিষ্ট দিকে অর্থাৎ সরল রৈখিক পথে দূরত্ব অতিক্রম করছি, এটাকে বলা হচ্ছে সরণ। সরণ সবসময় মনে রাখবা, সরণ হলো শেষ বিন্দু থেকে আদি বিন্দুর লম্বালম্বি দূরত্ব, একেবারে সরল রৈখিক দূরত্ব, সরাসরি দূরত্ব। তাহলে আমাকে বলো তো, সরণ দূরত্বের থেকে কম হবে না বেশি হবে? সরণ অলওয়েজ দূরত্বের থেকে কম হবে। দূরত্ব দেখো, বিভিন্ন পথে আমাদের দূরত্ব কি বেশি হবে না? এদিক থেকে আমি ঘুরে 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 গেছি, এদিক থেকে আমি ঘুরে 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 গেছি, আবার এখান থেকে আমি সোজা সরল রৈখিক পথে এ থেকে বি বিন্দুতে গেছি। তার মানে এই দূরত্বটা কি হবে? এ বি যে দূরত্ব, এটা কি কম হবে না? এই দূরত্বটাকে কি বলা হচ্ছে? সরণ। বুঝছো? তাহলে সরণ বলতে আমরা কি বুঝতেছি? সরণ হলো সোজাসুজি বা নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। এটা এক ধরনের বিশেষ দূরত্ব যেটা নির্দিষ্ট দিকে বা সরল রৈখিক পথে অতিক্রান্ত। সরণ হলো সোজাসুজি নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব। সরণ হলো সোজাসুজি নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে সরণ কোনটা হবে দেখো তো, এ থেকে বি, এটা হবে সরণ। এই রেখাটা হলো সরণকে নির্দেশ করবে। আর বাকি যেগুলো রেখা আছে সেগুলো সবকিছুই কি করবে? দূরত্বকে নির্দেশ করবে। বুঝছো? সরণ হলো সোজাসুজি নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব। এখন আসো দেখি তোমরা কতটুকু বুঝছো। আচ্ছা দেখি বলো তো, আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 4 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছি, আবার এখান থেকে এই পর্যন্ত 3 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছি। আমাকে বলো এখানে দূরত্বটা কত? হ্যাঁ আচ্ছা, এ বি সি দিয়ে দিব, ঠিক আছে, এ বি সি দিয়ে দিব। দেখি বলো এখানে কত দূরত্ব আমি অতিক্রম করছি। দূরত্ব হলো তুমি যেই দিকেই যাও জাস্ট মোট পথকে যোগ করে দিবা। এখান থেকে এতটুকু পথ কত ছিল? 4 কিলোমিটার। এখান থেকে এতটুকু পথ কত ছিল? 3 কিলোমিটার। তার মানে দূরত্ব কত? 7 কিলোমিটার। আমাকে বলো সরণ কত? সরণ কেন হবে? দেখো সরণ হচ্ছে, আমি বলছিলাম, শেষ বিন্দু এবং আদি বিন্দুর মধ্যে সোজাসুজি দূরত্ব। তাহলে এটা হলো শেষ বিন্দু, এটা হলো আদি বিন্দু। তাহলে এর মাঝে সোজাসুজি দূরত্ব কত? এতটুকু না? তাহলে এতটুকু দূরত্ব কত দেখো তো? এটা হলো 3, এটা হলো 4। তাহলে এই দূরত্বটা কত হবে? 4 স্কয়ার প্লাস √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, মানে কত? ক্লিয়ার? ক্লিয়ার? এখন আসো, সাপোজ এগুলো তুলে নেওয়া লাগবে না, তুলে চাইলে নিতে পারো, অথবা তুমি হচ্ছে এখানে বুঝলেও হবে, কোনো সমস্যা নেই।
দেখো, ধরো আমি এই বিন্দু থেকে ও বিন্দু থেকে যাত্রা শুরু করলাম। তো ও বিন্দু থেকে আমি 4 কিলোমিটার যাওয়ার পরে একটা বিন্দুতে আসলাম, সি বিন্দুতে। তারপরে এখান থেকে আমি আবার 5 কিলোমিটার অতিক্রম করলাম, দেন সি বিন্দু থেকে আমি ডি বিন্দুতে চলে আসলাম। আমাকে বলো তো এখানে আমি কতটুকু দূরত্ব অতিক্রম করছি এবং কতটুকু সরণ হয়েছে আমার, বলো দেখি কত? 9 কিলোমিটার দূরত্ব, 9 কিলোমিটার সরণ। এই ক্ষেত্রে কিন্তু দূরত্ব এবং সরণ দুইটাই সমান, কারণ দেখো সরলরেখিক পথে গেছি আমি। 4 5 9 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছি। আবার দেখো আমি বলছিলাম সরণ হলো সোজাসুজি দূরত্ব, শেষ বিন্দু থেকে আদি বিন্দুর সোজাসুজি দূরত্ব, সেটাও কত? 4 5 তার মানে এখানে দূরত্বও যা, সরণও তাই। আচ্ছা, এখন আসো, ধরো সাপোজ আমি ও থেকে ডি বিন্দুতে পৌঁছাইছি এবং সেখানে 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছি, 5 কিলোমিটার পথ অতিক্রম করছি। আবার ডি বিন্দু থেকে আমি সি বিন্দুতে আসছি, সেখানে আমি 2 কিলোমিটার পথ অতিক্রম করছি। এখন আমাকে বলো এখানে দূরত্ব কত হবে এবং সরণ কত হবে? সরণ কত হবে? দেখো সরণ হলো মোট অতিক্রান্ত দূরত্ব। আমি ও থেকে ডিতে গেছি 5 কিলোমিটার, আবার ডি থেকে সিতে আসছি 2 কিলোমিটার, তাহলে আমাদের মোট যে দূরত্ব সেটা কত হবে? 7 কিলোমিটার। এখন আমি ও থেকে ডিতে গেছিলাম, ডি থেকে সিতে আসছিলাম, ঠিক আছে, বাট সরণটা কতটুকু? আমি বলছিলাম সরণ হলো শেষ বিন্দু এবং আদি বিন্দুর মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব। তাহলে আমি লাস্ট পর্যন্ত কোথায় আসছিলাম? সিতে না? শুরু করছিলাম কই থেকে? ওতে। তার মানে এই দূরত্বটা হলো আমাদের সরণ। তাহলে মোট ছিল 5, আর এখান থেকে আমি 2 কিলোমিটার ব্যাক করছি, তার মানে এখানে কত কিলোমিটার আছে? 3 কিলোমিটার। তার মানে আমাদের অতিক্রান্ত দূরত্ব হলো 7 কিলোমিটার, অতিক্রান্ত সরণ কত? 3 কিলোমিটার। কথা কি বুঝছো কিনা? আচ্ছা, একটা অঙ্ক তোলো, একটা অঙ্ক তোলো। দিচ্ছি, একটা অঙ্ক তোলো। একজন লোক একজন লোক একজন লোক 5 কিলোমিটার পশ্চিম দিকে অতিক্রম করার পরে 5 কিলোমিটার পশ্চিম দিকে অতিক্রম করার পরে 6 কিলোমিটার উত্তর দিকে গেল। 6 কিলোমিটার উত্তর দিকে গেল। সেখান থেকে সে 1 কিলোমিটার, সেখান থেকে সে 1 কিলোমিটার দক্ষিণে আসলো। সেখান থেকে সে 1 কিলোমিটার দক্ষিণে আসলো। সেই লোকের অতিক্রান্ত দূরত্ব ও সরণ নির্ণয় করো। সেই লোকের অতিক্রান্ত দূরত্ব ও সরণ নির্ণয় করো। সেই লোকের অতিক্রান্ত দূরত্ব ও সরণ নির্ণয় করো। আচ্ছা, এটা দেখো আমি বলে দিচ্ছি, যখন আমরা দিক বুঝাবো তখন উপরের দিকে উত্তর, তোমরা এই যে কার্টেসীয় স্থানাঙ্ক আঁকাইছিল না আগে? কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা মানে কি? আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর, তাই না? এইগুলো আমরা প্লাস মাইনাস লাগবে না, জাস্ট আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেটস আঁকালেই হবে।
উপরের দিকে উত্তর দিব, উত্তরের বিপরীতে দক্ষিণ। তুমি জাস্ট যেই দিকে তুমি ধরে নিবা তার বিপরীতে অন্য কিছু থাকতে হবে। যেমন উত্তরের বিপরীতে কি থাকে? দক্ষিণ। তুমি যেদিকে পূর্ব ধরে নিবা তার বিপরীতে জাস্ট পশ্চিম দিবা। এমন করলে চলবে না। পূর্ব দিকের বিপরীতে তুমি যদি উত্তর দাও তাহলে কিন্তু চলবে না। তাহলে উপরের দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ। এই পাশে তুমি যদি পূর্ব দাও, এই পাশে দিতে হবে পশ্চিম। তাহলে আমাদের অঙ্কে কি বলা আছে দেখো তো। প্রথমে 5 কিলোমিটার পশ্চিমে অতিক্রম করছে, তার মানে বোঝাই যাচ্ছে এখান থেকে, ধরো আমি এখান থেকে 5 কিলোমিটার পশ্চিমে আসলো, লোকটা এখান থেকে 5 কিলোমিটার পশ্চিমে আসলো, 5 কিলোমিটার পশ্চিমে আসলো, এইখান পর্যন্ত 5 কিলোমিটার পশ্চিমে আসলো। তারপরে কি বলা হয়েছে? 6 কিলোমিটার উত্তরে গেল। তাহলে 6 কিলোমিটার উত্তর মানে কোন দিকে দেখো তো? উপরের দিকে না? তার মানে 6 কিলোমিটার উপরের দিকে গেল। ধরে নিলাম এটা হলো 6 কিলোমিটার। এই পুরাটা হলো 6 কিলোমিটার, এটা ধরে নিলাম 6 কিলোমিটার। এখন উত্তর দিকে যাওয়ার পরে ও আবার কি করছে দেখো তো? 1 কিলোমিটার দক্ষিণ দিকে আসছে। তাহলে 6 কিলোমিটার উত্তরে ও অতিক্রম করছে এইখান পর্যন্ত। দক্ষিণে আসা মানে কোন দিকে দেখি বলো তো? এর নিচের দিকে না, অপোজিট দিকে না? এই যে দক্ষিণ দিকে। তার মানে এখানে যাওয়ার পরে 1 কিলোমিটার আবার নিচের দিকে অতিক্রম করছে। তার মানে ও আছে কোথায় এখন? এই বিন্দুতে না? কথা কি বুঝছো কিনা? এখন অতিক্রান্ত দূরত্ব কত? দূরত্বটা কত? সবকিছু যোগ করলেই তো হয়ে যাচ্ছে। 5 কিলোমিটার গেল, 6 কিলোমিটার গেল, 1 কিলোমিটার গেল, তার মানে 6 × 5 = 11, আর হচ্ছে 1 × 12। এখন সরণ কতটুকু হবে? ও শেষে কোথায় ছিল? এখানে। আর আদি বিন্দু ছিল এখানে। এতটুকু দূরত্ব কত? 5 কিলোমিটার না? আর এটা হলো 5 কিলোমিটার, তার মানে এর সরণ হবে √5² + 5²। তাহলে কত হবে? √50, বা এটাকে লেখা যায় 5√2। 5√2। বুঝছো? এটা কি ক্লিয়ার কিনা? ক্লিয়ার? এইভাবে জাস্ট দেখাই দিলেই তুমি ফুল নাম্বার পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এইটা তোলো। এই যে বৃত্ত তুলে ব্যাসার্ধটা r = 3 মিটার লেখো। এই বৃত্তটা তুলে ব্যাসার্ধ দেখো যেভাবে লেখা আছে r = 3 মিটার, এটা তোলো। হ্যাঁ, r = 3 মিটার লেখা আছে এবং এখানে নিচে a বিন্দু দেওয়া আছে। এখানে নিচে ফোঁটা দিয়ে a বিন্দুটা লিখে নাও। এটা হলো উদ্দীপক। কোশ্চেন লেখো, একটি লোক একটি লোক একটি লোক এ বিন্দু থেকে যাত্রা শুরু করে হ্যাঁ হ্যাঁ, এটা একটি লোক, এটার হচ্ছে কোশ্চেন। একটি লোক এ বিন্দু থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ বৃত্তপথ অতিক্রম করে
আবার এ বিন্দুতে ফিরে আসলো, 2 ঘন্টা বসে থাকবে। আবার এ বিন্দুতে ফিরে আসলো, 2 ঘন্টা বসে থাকবে, চলে গেলেই তো ভালো হয়, চলে যাবে। এ বিন্দুতে আবার এ বিন্দুতে ফিরে আসলো, সেই লোকের অতিক্রান্ত দূরত্ব ও সরণ নির্ণয় করো। সেই লোকের অতিক্রান্ত দূরত্ব ও সরণ নির্ণয় করো। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে দেখি বলো? হ্যাঁ, দূরত্ব 2πr। সরণ কত হবে? সরণ 0 মিটার। হ্যাঁ দেখো, এই বিন্দু থেকে ও যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে চলে আসছে, তাহলে দূরত্ব কত হবে দেখো তো? পুরা পরিধি না? পরিধি বলতে আমরা কি বুঝি? 2πr। তাহলে দূরত্ব অতিক্রম করবে 2πr। সরণ, সরণ কত হবে? যেই বিন্দু থেকে ও গেছে সেই বিন্দুতেই চলে আসছে, সরণ বলতে আমরা কি বুঝতাম? দুটি বস্তুর মধ্যকার সরাসরি দূরত্ব। তাহলে সেটা কত এখানে? 0 মিটার। বুঝছো তো? আচ্ছা, এটা তুলতে হবে না, দেখি তোমরা কতটুকু বুঝছো, জাস্ট এইটাই চেক করতেছি। ধরো আর দেওয়া আছে 5 মিটার। এখন কোনো একটা লোক এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছালো, অর্থাৎ অর্ধবৃত্ত অতিক্রম করলো। অর্ধবৃত্ত অতিক্রম করলো বলে দেওয়া আছে কোনো একটি লোক এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছালো এবং অর্থাৎ অর্ধবৃত্ত অতিক্রম করলো, তাহলে তার দূরত্ব এবং সরণ কত হবে? হ্যাঁ, দূরত্ব হবে πr, কারণ 2πr মানে কি? সম্পূর্ণ দূরত্ব, পরিধি। যদি ও এ থেকে আবার এতে আসতো তাইলে হয়তো 2πr, কারণ ও অতিক্রম করছে অর্ধবৃত্ত, তার মানে কত? πr। দূরত্ব হবে πr। সরণ কতটুকু হবে? সরণ হবে লম্বালম্বি দূরত্ব। তাহলে ব্যাসার্ধ যদি 5 হয়, এটাও 5, এটাও 5, তার মানে 5 5 তোমরা বুঝছো তার মানে? তার মানে এই টপিকটা বুঝছো। তাহলে যদি এইভাবে কোশ্চেন দেওয়া থাকে আর ভুল হবে? আমি কিন্তু ধরো কয়েকটা লেকচার যাওয়ার পরেই, হয়তো 3-4টা লেকচার যাওয়ার পরেই কিন্তু পরীক্ষা নিব, বুঝছো? পরীক্ষা, আমার পরীক্ষার স্পেশালিটি হচ্ছে আমি প্রত্যেক পরীক্ষাতেই ক্রেস্ট দেই, বুঝছো? ক্রেস্ট তো কেউ দেয় না, কিন্তু এই ক্রেস্টটা দেওয়ার কারণ হলো যেন তোমার ভিতরে একটা কনফিডেন্স গ্রো আপ করে এবং তার জন্য তুমি যেন আরো ভালোভাবে পড়াশোনা করো, বুঝছো? ক্রেস্ট দেই, সাথে সাথে আমার যে ফেসবুক পেজ আছে, দেখবা যে ফেসবুক পেজে প্রায় 10,000-এর মতো ফলোয়ার আছে। ফেসবুক পেজ, গ্রুপ সবগুলোতে আমি পোস্ট করি, বুঝছো? জাস্ট টু গ্রো ইউর কনফিডেন্স, তোমার যেন কনফিডেন্স আসে এবং তুমি আরো ভালোভাবে পড়াশোনা করো, এটার জন্য। আচ্ছা, ফিজিক্স আজকে এই পর্যন্তই রাখবো আমরা। ফিজিক্স আজকে এই পর্যন্তই রাখবো। তোমাদের কেমিস্ট্রিটা বের করো, যদি অন্য কোনো ইয়ে থাকে, খাতা থাকে, কেমিস্ট্রি বের করো। অথবা এই খাতাতেও তুলে নিতে পারো, যদি খাতা আলাদা আলাদা বানাও, বুঝছো? ফিজিক্সের জন্য আলাদা খাতা, কেমিস্ট্রির জন্য আলাদা খাতা। এখানে দেখো, তোমাদের সম্পূর্ণরূপে প্রস্তুত করে দেওয়ার দায়িত্ব পুরাটা আমার।
মানে ফুললি প্রিপেয়ার। তুমি নিজেও বুঝবা না যে তুমি অ্যাডমিশনের জন্য কিভাবে একাডেমিকে প্রস্তুত, বুঝছো? একাডেমিকে কিভাবে প্রস্তুত হয়ে যাবা সেটা তুমি নিজেও বুঝবা না, অটোমেটিক হয়ে যাবা। জাস্ট খালি একটু যা পড়াবো এটা একটু ভালো করে পড়া লাগবে, বুঝছো? অ্যাডমিশনের জন্য আলাদা করে যে তোমার হচ্ছে অ্যাডমিশন সময়ে গিয়ে অনেকে এমন প্রেশারে পড়ে, তোমার ধরো একাডেমিকে ভালোভাবে পড়াশোনা না করে অ্যাডমিশনে গিয়ে অনেক প্রেশারে পড়ে যায়। তোমাকে এমনভাবে প্রিপেয়ার করা হবে যেন তুমি একাডেমিকে তুমি বুঝতেই পারবা না যে তোমার অ্যাডমিশনের প্রিপারেশন শেষ। অ্যাডমিশনে গিয়ে জাস্ট খালি দেখবা আর বলবা যে এগুলো তো করা আছে, বুঝছো? এরকম। কারণ দেখো আমাদের আমাদের সময় আমরা এভাবেই কাজ করছি, আমাদের সময় আমরা এভাবেই কাজ করছি। যখন আমরা একাডেমিকে ছিলাম তখন অলওয়েজ চেষ্টা করছি যে একাডেমিকের পড়ার পাশাপাশি যেন অ্যাডমিশনের প্রিপারেশনটা আগায় নেওয়া যায়, বুঝছো? এটা অলওয়েজ চেষ্টা করছি, বুঝছো? ফলশ্রুতিতে দেখো আমি 7টাতে পরীক্ষা দিছি, 7টাতেই কিন্তু মোটামুটি খুব ভালোভাবে হয়ে গেছে, বুঝছো? এমন কখনোই হয় না যে তুমি সবগুলো এক্সাম দিচ্ছ সবগুলোতেই হয়ে যাবে, এমন কখনোই হয় না। স্ট্রং একাডেমিক যদি না থাকে, বুঝছো, ভালো একাডেমিক বিল্ড আপ করতে হয়। ভালো একাডেমিক কেন দেখো আমি বলি, তুমি ধরতেই পারো আজিজুলের যে ফার্স্ট বয়, অবশ্যই ধরেই নেওয়া যেতে পারে বগুড়ার ভিতরে তার ভালো প্রিপারেশন আছে। তো আমি আজিজুলের এক্সামও খুব ভালো সিরিয়াসলি দিতাম, আমি আজিজুলের ফার্স্ট বয় ছিলাম, কিন্তু তখন থেকেই ধরো মানে চেষ্টা ছিল যে অন্তত বগুড়ার ভিতরে ভালো একটা পজিশন ধরে রাখি। কারণ দেখো তোমার এখন মনে হবে যে বগুড়ার ভিতরে তুমি যদি একটু কম্পিটিশন করো, তাও দেখবা যে তুমি বগুড়ার ভিতরেই তুমি 100 150 যদি ভালো প্রিপারেশনে থাকে তাও তোমার দেখবা যে পজিশন আসতেছে 100 200। তাহলে তুমি চিন্তা করো তুমি যখন অ্যাডমিশনে বসবা, এরকম বগুড়া কতগুলো আছে, 64টা বগুড়া আছে, এরকম 64টা জেলা। তাহলে একটা জেলা থেকে আমি ধরে নিলাম 20 জন মেধাবী আছে, তাহলে 64টা জেলা থেকে কতজন হচ্ছে দেখো, চিন্তা করে দেখো জাস্ট, তাও 1500 পার হয়ে যাচ্ছে। দেখছো তার মানে অবস্থাটা কেমন? আর একটা জেলায় তো অনেক মেধাবী থাকে, অনেক মেধাবী থাকে। ইভেন জাস্ট নটরডেমে যারা পড়ে ওখানে তো 1700 জন ভর্তি হয়, অধিকাংশই ভালো, তাই না? বিভিন্ন জায়গা থেকে অধিকাংশ জনই ভালো ভর্তি হয়। তার মানে অ্যাডমিশনে তোমার বেস্ট অফ দ্য বেস্ট কম্পিটিশন, অনেক কম্পিটিশন, হার্ড কম্পিটিশনের ভিতরে যাইতে হয়, বুঝছো? দেখো একটা শেয়ার করি, জাস্ট জার্নি, একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। ধরো আমাদের পরীক্ষাতে সব পরীক্ষায় আমি রাজশাহীতে দিছি, বুঝছো? তোমার হচ্ছে রাজশাহীতে ধরো সেন্ট্রাল এরিয়াতে পরীক্ষাগুলো হয়। ধরো সাপোজ ডিউ এর এক্সাম, ঢাকা ইউনিভার্সিটির এক্সাম, এটাও রাজশাহীতে দেওয়া যায়, রাজশাহী ইউনিভার্সিটিতে দেওয়া যায়। বা রাজশাহী ইউনিভার্সিটির যে এক্সাম সেটাও রাজশাহীতে দেওয়া যায়। আবার ধরো সিকিউরিটির যে এক্সাম সেটা রুয়েটে দেওয়া যায়। তার মানে রাজশাহীতে থেকেই মোটামুটি সব এক্সাম দিতে পারবা, এরকম। তো আমাদের সময় আমার মনে আছে, আমার তো ধরো যখন আমি প্রিপারেশন নিয়েছিলাম মেডিকেলের, প্রায় 10 দিনের মতো প্রিপারেশন নিয়েছিলাম, ফুল টাইম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, 10 দিনের মতো জাস্ট মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম। এমন অনেকেই আছে 4 মাস প্রিপারেশন নিয়েও কিন্তু মেডিকেলে চান্স পায় নাই। এত সহজ না। মেডিকেলের সিট হচ্ছে 4300, আর পরীক্ষা দেয় 1.5 লাখ, সবচেয়ে বেশি পরীক্ষা দেয় মেডিকেলে, 1.5 লাখ 1,60,000 এরকম। তো ধরো 10 দিনের মতো প্রিপারেশন নিয়ে মেডিকেল ক্লিয়ার হয়ে গেল। তারপরে দেখো তুমি যেটার প্রিপারেশন নেও নাই, তুমি যদি হঠাৎ করে সেটা পাইয়ে যাও, তোমার কনফিডেন্স থাকবে তুঙ্গে, কারণ তুমি তো এটা ফ্রিতে পাইছো, বুঝছো না, বোনাস। তো এটা তো তুমি বোনাস পাইছো, তো তোমার কনফিডেন্স তো সেই থাকবে। তারপরে তো এক্সামগুলো তো ধরো জাস্ট চিল, যে চিল করতে করতে এক্সাম দাও, ঘোরাফেরা করো, এইরকম, বুঝছো, কোনো চাপ নাই। আর ওই সময়ে যাদের হয়তো ধরো ফান্ডামেন্টাল ইয়েই ছিল হচ্ছে আমার চান্স পাওয়া লাগবে, একটা সিট দরকার, ওদের কিন্তু অনেক প্রেশার, কারণ ওর তো সিট আসে না এই পর্যন্ত, ওদের অনেক প্রেশার থাকে, এক্সামের সময় অনেক প্রেশার থাকে। এক্সাম হলে যে যত প্রেশার রিলিভ করতে পারবে তার এক্সাম তত ভালো হবে। তো তুমি যদি এরকম ফ্রিতে কিছু পেয়ে যাও তাহলে তোমার কনফিডেন্স থাকবে, সেই লেভেলে কনফিডেন্স থাকবে, বুঝছো? চিল করতে করতে এক্সাম দিতে পারবে। এখন দেখো ধরো এই মেডিকেল এক্সামের পরে যখন হচ্ছে ইয়ার এক্সামটা হলো, বুয়েট প্রিলি হয়েছিল 24 তারিখে, বুঝছো? তো বুয়েট প্রিলি সাধারণত খুব একটা কঠিন হয় না, বুয়েট প্রিলি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় মোটামুটি তাদের হয়েই যায়, বুঝছো? যদিও 24,000-এর ভিতরে 6,000 সিলেক্ট করে, তবুও হয়ে যায় মোটামুটি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়। তো ওইটা হয়ে যাওয়ার পরে যখন ধরো 1 তারিখের দিকে হচ্ছে তোমার ডিউ এর এক্সাম হলো, তো ডিউ এর এক্সামটা খুব ভালো দিলাম, আর ডিউ তো আসলো, মাইক্রোবায়োলজি আসছিল। 2 তারিখে দেখো, 2 তারিখে যখন হচ্ছে আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি এক্সাম, এটার একটা ভালো এক্সপিরিয়েন্স শেয়ার করি। চট্টগ্রাম ইউনিভার্সিটির এক্সামে
আমাদের সময় 1,71,000 পরীক্ষা দিয়েছিল, 1,71,000 মনে আছে এখন পর্যন্ত। এখন চট্টগ্রাম ইউনিভার্সিটি এক্সাম হয় রাজশাহীতে। তো রাজশাহীর পরীক্ষা যেটা রাজশাহী ইউনিভার্সিটিতে হয়, ওরা সেটা খুব কড়া গার্ড দেয়, সেই গার্ড দেয়। কারণ নিজেদের এক্সাম, নিজের ইউনিভার্সিটির এক্সাম, গার্ড তো দিবেই, বুঝছো। এখন চট্টগ্রাম ইউনিভার্সিটির এক্সাম যেটা রাজশাহীতে হয়, ওই গার্ডটা খুব করা হয় না, ওটা তো অন্য ইউনিভার্সিটির, তো করা দিয়ে কি লাভ, বুঝছো, মানে খুব একটা এফোর্ট দেয় না। তো মানে বোঝা যায় যে একটু মানুষ দেখা দেখি করতেছে, বুঝছো, এটা শুনে নিচ্ছে ভাই, এটা এরকম করে। তো আমার পাশে যে বসছিল সেকেন্ড টাইমার, বুঝছো, সেকেন্ড টাইমার মানে তো বুঝতেইছো, 1 বছর কোনো সিট আসে নাই, ও তো মানে কোন লেভেলের ডেডিকেটেড তো বুঝতেইছো। এখন ও ধরো সেকেন্ড টাইমে যখন হচ্ছে চান্স বিভিন্ন জায়গায় পাইলো না, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বসলো। ওই সময়ে দেখি যে আমি ওর পাশে পরীক্ষা দিচ্ছি, দেখি যে ও অধিকাংশ অ্যান্সারই পারতেছে না, বুঝছো। আমি তো পরীক্ষা টরীক্ষা দিয়ে মনে করো হচ্ছে মোটামুটি শেষ, কারণ যা পারছি দাগাইছি মনে করো। আমি ওখানে পাইছিলাম 100-র ভিতরে 86.25 পাইছিলাম, 74তম হয়েছিলাম আমি এতে চট্টগ্রাম। তো মোটামুটি দেখলাম সহজই, মানে যেভাবে পড়ছি সহজই, সবগুলাই পারা। তো ওর ওর সাথে আমার আগেই পরিচয় হয়েছিল, পরীক্ষার আগেই, বুঝছো। ও হচ্ছে বগুড়ার শাহ সুলতানে পড়তো, শাহ সুলতান কলেজ আছে না, ওখানে পড়তো। তো ভাগ্য কি জিনিস জাস্ট সেটা দেখো। ওকে আমি পরীক্ষার ভিতরে প্রায় 22টা থেকে 30টা এমসিকিউ আমি বলে দিছিলাম। ওখানে কিন্তু সেট আলাদা থাকে, অতএব বলে দিলে ভুল যাবে। ও কোশ্চেন বলছে, আমি অ্যান্সার বলে দিচ্ছি, এরকম 22টা থেকে 30টা, বুঝছো। ফলশ্রুতিতে ওর চান্স হয়ে গেছে, বুঝছো। পরে যে দেখা হয়েছিল, ওর তো মানে সেই স্যাটিসফাইড যে বন্ধু হেল্প করার জন্য অনেক ধন্যবাদ। এখন ও দেখো ভাগ্যটা কেমন, ও একটু বোঝা যাচ্ছিল যে নামাজ কালাম পড়ে বা এতে এরকম বোঝা যাচ্ছিল আর কি। ভাগ্যটা কেমন, ওখানে যদি আমি না থাকতাম, অন্যজন থাকতো, তাইলে কিন্তু ও সুবিধাটা পাইতো না, বুঝছো। এই সুবিধাটা পাইতো না। আর অ্যাডমিশন এক্সামে যে এরকম সুবিধা পাওয়া যায়, এটা আমার নিজেরও জানা ছিল না। এই অ্যাডমিশন এক্সামে গার্ড যে এত হালকা হয়, এটা আমার জানা ছিল না। অথবা এমনও হতে পারে আমাদের রুমে হয়তো গার্ডটা হালকা হয়েছে, আমি বলে দিতে পারছি। এটা দেখো জাস্ট ভাগ্য, ওর ভাগ্য, বুঝছো। তার মানে মূল কথা হচ্ছে তোমার ভাগ্য নির্ধারিত, তোমার ভাগ্য নির্ধারিত, এটা হচ্ছে আল্লাহ তাআলা আগেই তোমার ভাগ্য লিখে রাখছে। তুমি কখন কোথায় কি করবা সব কিছু লেখা আছে। তুমি এখন যে এই যে এখানে পড়তেছো আসবা, এটাও লেখা আছে, বুঝছো। তার মানে ধরো পড়াশোনার পাশাপাশি ভাগ্যে বিশ্বাস যেটা আছে, এটাও বেশ জরুরি। পড়াশোনাও করতে হবে, লাকের অনেক বিষয় আছে, বুঝছো, ভাগ্যেরও অনেক কিছু আছে, তাই না। অবশ্যই ভাগ্য স্বীকার করতে হবে, পড়াশোনার পাশাপাশি ভাগ্য স্বীকার করতে হবে। তোমার রিজিক নির্ধারিত, এটা বলা আছে তোমার ধরো যখন মানবকুল সৃষ্টি হয় তার 40,000 বছর পূর্ব থেকেই কি রিজিক ফিক্স করা। তুমি কখন কোথায় থেকে কি খাবা, এখান থেকে গিয়ে কি খাবা, সেটাও নির্ধারিত। অতএব অতএব অত অত বিহব্বল হওয়ারও কোনো প্রয়োজন নাই, অত হাইপার সিরিয়াসনেসেরও কোনো দরকার নাই। পড়াশোনা করতে আসছো, এখানে ধরো বাসাবাড়ি ছেড়ে পড়াশোনা করতে আসছো, পড়াশোনার মতো পড়াশোনা চলবে, প্রতিদিনের পড়া প্রতিদিন করবা। মূল কথা হচ্ছে প্রতিদিনের পড়া প্রতিদিন করবা, বুঝছো? চেষ্টা করবা ডিস্ট্রাকশন থেকে একটু সরে থাকা। ইন্টারমিডিয়েট লাইফের ডিস্ট্রাকশন আসলে খুব খারাপ অবস্থা হবে, আগেই এটা সাবধান করে রাখলাম। ডিস্ট্রাকশন, বিভিন্ন ডিস্ট্রাকশন হতে পারে, এই সময় খুব খারাপ সময়। ডিস্ট্রাকশন তোমার ধরো যদি ইন্টারমিডিয়েটে সামহাও কোনোভাবে ডিস্ট্রাক্টেড হয়ে যদি 1 মাস 2 মাস যদি চলে যায়, ওই সময়টাই আর কাভার দিতে পারবে না, খুব মুশকিল, খুবই মুশকিল, বুঝছো। হিউজ সিলেবাস, হিউজ সিলেবাস। 1 মাস 2 মাস যদি ভালো মতো গ্যাপ পড়ে যায়, ওই সময়টাই আর কাভার দিতে পারবে না, হাবুডুবু খাওয়া লাগবে, বুঝছো। এজন্য ধরো যেভাবে আমি আগাই সেভাবে জাস্ট আগাতে থাকবো, তোমাদের প্রস্তুত করে দেওয়ার দায়িত্ব, অর্থাৎ একাডেমিকেই অ্যাডমিশনের প্রিপারেশন কীভাবে ফুল করে দেওয়া লাগবে সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে, বুঝছো। দেখছি তো আমার ধরো সবগুলা ইউনিভার্সিটিতে আমি এক্সাম দিছি, তো সেখানে আমি ক্র্যাকও করছি খুব ভালোভাবে। অথবা আমার জানা আছে তুমি কোন ওয়েতে গেলে কোথায় কি সফলতা পাবে, এটা আমার খুব ভালোভাবেই জানা আছে। কোন ইউনিভার্সিটি কোশ্চেন, কোথাকার কোশ্চেন কেমন হয়, কীরকম করতে পারে, কোন কোশ্চেনগুলো সামনে আসতে পারে, তো সব কিছুই আমার জানা আছে। তোমার কাজ হলো প্রতিদিনের পড়া, জাস্ট প্রতিদিন পড়বা, বুঝছো।
নোটটা ভালো করে করতে হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমার জন্য, আমার জন্য না। তুমি যখন এক্সামের আগের দিন তোমার মনে হবে যে কত ভুল করছি, যদি নোট না করো হাতায় খুঁজে পাবা না। এক্সামের আগের দিন সবাই কি করে, নোট বের করার চেষ্টা করে যে কি পড়ছি আগে দেখি। এখন কেউ যে ভালো নোট করছে ধরো, সে কি করবে, জাস্ট বের করবে, খাতা উল্টাবে, রিভাইজ দিবে। ওর পরিশ্রম কি কম না পরীক্ষার আগের দিনে? কম। এখন যে ধরো নোট করে নাই, বন্ধুকে কল লাগাবে, বন্ধু তুই নোট করছিলি আমার একটু 2 পেজ ইয়ে দে, স্ক্রিনশট মেরে দিয়ে দে। ওই 2 পেজ পরে কিছুই হয় না আসলে, বুঝছো? তো এখন থেকেই, প্রথম থেকেই নোট থাকবে ফিজিক্সের জন্য।